প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে মাধবী বিশ্ববিদ্যালয় কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব, বিগত ক্লাসে অর্থাৎ এই পূর্বের ক্লাসও তোমাদেরকে আমি এই অধ্যায়টি নিয়ে অর্থাৎ এই অধ্যায়ের সংজ্ঞা সূত্রের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি পূর্বেই আলোচনা করেছি। তবে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি পরবর্তী যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আমি একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের জন্য একটি এই অধ্যায় থেকে একটি অঙ্ক আমি নিয়েছি। সেই অঙ্কটি আজকে একদম ক, খ, গ এবং সবগুলো বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব অর্থাৎ সমাধান করব। আজকে যে অধ্যায়ের অঙ্কটি আমি সিলেকশন করেছি সেটি হলো ঢাকা সকল বোর্ড সম্মিলিত যে বোর্ড, সেই বোর্ড হলো 2018 অর্থাৎ 2018 সালে অঙ্কটি এসেছে। আর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে কিন্তু সকল সময় অর্থাৎ প্রতি বছরই কিন্তু একটা অঙ্ক থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি ঢাকা বোর্ড 2018 সালকে আমি বিবেচনায় এনেছি। আমি তোমাদের আজকে যে অঙ্কটি সেই অঙ্কটি আমি সমাধান করার চেষ্টা করব। আগে আমি তোমাদের মাঝে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব। যেমন অঙ্কটি মিস্টার রুহি অ্যান্ড কোম্পানি 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সম্পদ, দায় ও অন্যান্য তথ্য নির্ভরক। মজুত পণ্য 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 2,40,000 টাকা, ব্যাংক জমা 60,000 টাকা, প্রাপ্য নোট 30,000 টাকা, দালান কোটা 1,50,000 টাকা, মূলধন 1,50,000 টাকা, রদ হিসাব 2,40,000 টাকা, ব্যাংক জমার অতিরিক্ত 15,000 টাকা, মোট বিক্রয় ব্যাংক জমা অতিরিক্ত 60,000, মোট বিক্রয় 4,50,000, নিট মুনাফা মোট ব্যয়ের 20%। অর্থাৎ তোমাদেরকে বিগত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে আর্থিক যে বিবরণী রয়েছে সেই বিবরণীর উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণটি করতে হবে। তো এখানে তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো, এখানে যে এন্ট্রিগুলো আমি পড়েছি A to Z পর্যন্ত অর্থাৎ এই এন্ট্রিগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে সম্পদ এবং দায়ের সমন্বিত রূপ অর্থাৎ সম্পদ এবং দায়গুলো রয়েছে। এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, এই অঙ্কটার যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ সমাধান করতে হবে, সমস্যার উপর সমাধানগুলো করতে হবে। তবে ক নম্বরে তোমাদেরকে চেয়েছে চলতি অনুপাত নির্ণয় করার জন্য। আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মাঝে আমি ক এর মধ্যে যে কথাটি চেয়েছে সেটি হলো চলতি অনুপাত নির্ণয়। সেই চলতি অনুপাত নির্ণয় করে তোমাদের মাঝে আমি দেখাবো। অর্থাৎ কয়ে চলতি অনুপাত আমি তোমাদের মাঝে এখন দেখাচ্ছি চলতি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। চলতি অনুপাত আমি বিগত ক্লাসে কিন্তু এই চলতি অনুপাতের তোমাদের সূত্রটি আমি দিয়েছিলাম। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদকে চলতি দায় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই কিন্তু আমাদের চলতি অনুপাতটি চলে আসবে। এখন আমরা কিভাবে চলতি সম্পদ আমরা পাবো, চলতি দায় আমরা পাবো। আমরা এখান থেকে চলতি সম্পদ এবং চলতি দায়গুলো আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা চলতি সম্পদগুলো এখান থেকে নিব। যেমন চলতি সম্পদগুলো আমাদের পূর্বেই কিন্তু আমাদের একটু ধারণা রয়েছে। চলতি সম্পদ আমরা জানি মজুত পণ্য, আমরা জানি চলতি সম্পদ, প্রাপ্য হিসাব জানি আমরা চলতি সম্পদ, ব্যাংক জমাও কিন্তু আমরা জানি চলতি সম্পদ। এখানে রয়েছে প্রাপ্য নোটও কিন্তু আমাদের চলতি সম্পদ। এখানে আছে দালান কোটা, আমরা কিন্তু দালান কোটা জানি এটা চলতি সম্পদ, এটা স্থায়ী সম্পদ। এই 4টি এন্ট্রি অর্থাৎ এই 4টি এন্ট্রি হলো আমাদের চলতি সম্পদ। এখানে আমরা চলতি সম্পদগুলো মূল্যায়ন করে ফেলব। তাহলে মজুত পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ ব্যাংক জমা যোগ প্রাপ্য নোট এ হলো আমাদের 4টি চলতি সম্পদ। আমরা জানি যে মজুত পণ্য হলো আমাদের
6 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব রয়েছে আমাদের 2,40,000 টাকা। ব্যাংক জমা রয়েছে 60,000 টাকা। আমাদের প্রাপ্য নোট রয়েছে 30,000 টাকা। অর্থাৎ আমরা মজুত পণ্য, প্রথমে এনটিটি ছিল মজুত পণ্য, আমরা মজুত পণ্য লিখেছি। প্রাপ্য হিসাব মজুত পণ্য 6 লক্ষ টাকা ছিল, লিখেছি। আর প্রাপ্য হিসাব ছিল 2,40,000 টাকা। প্রাপ্য হিসাবে আমরা লিখেছি 2,40,000 টাকা। ব্যাংক জমা, এখানে ব্যাংক জমা লিখেছি, ব্যাংক জমা 60,000, এখানেও লিখেছি 60,000 টাকা। প্রাপ্য নোট 30,000, এখানেও প্রাপ্য নোট লিখেছি 30,000। এখানে আমরা 4টা এনটিটি যদি আমরা যোগ করি, যোগ করলে যে এনটিটি পাবো সেটি হবে চলতি সম্পদ 6 লাখ, 2,40,000 আর 60,000 এবং 30,000। আমরা যদি এগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলেই কিন্তু আমাদের চলে আসবে টোটাল যোগফলটা আসবে 9,30,000 টাকা। আমাদের টোটাল টাকাটা আসবে কত? 9,30,000 টাকা। এরপর আমরা চলে যাব চলতি দায়। আমরা জানি চলতি দায়ের মধ্যে যে এন্ট্রিগুলো রয়েছে, আমরা জানি দালান কোঠা হলো স্থায়ী সম্পদ, মূলধন, মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের চলতি দায় রয়েছে, প্রদ হিসাব হলো আমার চলতি দায়, প্রদ নোট হলো আমার চলতি দায়, ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়। অর্থাৎ আমার চলতি দায় হলো কয়টি? এখানে চলতি দায় রয়েছে 3টি। আমি চলতি দায়গুলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে হলো প্রদ হিসাব যোগ প্রদয় নোট তারপরে রয়েছে ব্যাংক জমা অতিরিক্ত। প্রদ নোট আমাদের মাঝে আমরা জানি প্রদ নোট রয়েছে কত? 2 লাখ কত টাকা? 40,000 টাকা। আমাদের প্রদ হিসাব রয়েছে 2,40,000 টাকা, প্রদয় নোট 15,000 টাকা, আর ব্যাংক জমা অতিরিক্ত রয়েছে 60,000 টাকা। তো আমরা জানি 2,40,000 আর হলো 15,000 আর হলো 60,000। তাহলে 2,40,000, 15,000, 2,55,000 আর 60,000 যদি যোগ করে আমার আসবে কত? 3,15,000 টাকা। কত টাকা আসবে? 3,15,000 টাকা। এখন আমরা পেয়ে গেছি চলতি সম্পদ এবং চলতি দায়। তো এখন যদি আমরা এই চলতি সম্পদকে যদি চলতি দায় যে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তা আমরা জানি চলতি সম্পদ 9 লাখ কত? 30,000। চলতি দায় কত? 3,15,000। আমরা জানি 9,30,000কে 3,15,000 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের চলে আসবে 2.95, অর্থাৎ অনুপাত 1। এখন 2.95 অনুপাত 1 আমাদের রেজাল্টটা চলে আসছে। এখন হয়তো তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে এই যে অনুপাতের পরে 1 দেওয়ার কারণটা কি, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। পরে যদি মনে হয় তোমাদের প্রয়োজন মনে হয়, তাহলে আমরা নেক্সট আরেকটি ক্লাস আমরা মন্তব্যের উপর আমরা করব। তাহলে এখানে যে বিষয়টি আমি বলেছি যে কেন এটি হলো, অর্থাৎ আমাদের আদর্শ মান, এই চলতি অনুপাতের আদর্শ মান হলো আমাদের 2:1। এটার মানে হলো আমার যদি দায় যদি থাকে 1 টাকা, তাহলে আমার সম্পদ থাকতে হবে কত? 2 টাকা। তাহলে যদি 1 টাকা যদি দায় থাকে, আমার যদি সম্পদ যদি থাকে 2 টাকা, তাহলে অবশ্যই আমার আমার দায়কে পরিশোধ করা কি যাবে। এই জন্য একটি কথা রয়েছে, অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়, প্রতি 1 টাকা চলতি দায়ের বিপরীতে প্রতি 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ কি? চলতি সম্পদ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলতি দায় হলো কত? এখানে দায় রয়েছে কত? 1 টাকা। আমাদের কিন্তু সম্পদ রয়েছে কত? 2 টাকা, অর্থাৎ 9,5 টাকা। তাহলে আমাদের এখানে যে বিজনেসের যে পজিশন কি অনেক ভালো, যেহেতু আদর্শ মানের চেয়ে কি একটু বেশি রয়েছে। অতএব নিশ্চয়ই তোমরা যে ক নাম্বার যে অ্যান্সারটি রয়েছে অর্থাৎ ক, তাহলে কয়ের বিষয়টি কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ আমি সুন্দরভাবে তোমাদেরকে এখানে কিন্তু মানে লাইনভাবে তোমাদেরকে করে দেখিয়েছি। এখন তোমাদের মাঝে অর্থাৎ 2 নাম্বার অর্থাৎ ক্ষয়ে চেয়েছে এখানে
মজুদ আবর্তন অনুপাত। আমরা এখন তোমাদেরকে মজুদ আবর্তন যে অনুপাতটি রয়েছে, মজুদ আবর্তন অনুপাতটি তোমাদেরকে করে দেখাবো। মজুদ আবর্তন অনুপাতের এখানে ক্ষয় চেয়েছে দুটি জিনিস, মজুদ আবর্তন ও তড়িৎ অনুপাত। আমরা খ লিখে নিলাম, অর্থাৎ মজুদ আবর্তন। আমরা প্রথমেই বের করব মজুদ আবর্তন অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্রটি হলো, আমরা বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হলো গড় মজুদ। এখানে আমি বিক্রিত পণ্যের ব্যয় রেখেছি, কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয় হলো সূত্রের মাধ্যমে আমরা যদি করতে যাই, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের লিখতে হবে। কিন্তু যদি অঙ্কের ভিতরে যদি বিক্রিত পণ্যের ব্যয় বিষয়টি যদি কোনোভাবে যদি বের করার সুযোগ যদি না যদি থাকে, তাহলে আমরা বিক্রয়ে যদি এন্ট্রি থাকে, আমরা কিন্তু এখানে দেখেছি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমরা বিক্রয়কে কী ধরবো, এখানে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে কাউন্ট ধরবো, এখানে কাউন্ট করবো। তাহলে আমার বিক্রয় রয়েছে, অর্থাৎ সেই জন্য এখানে বিক্রিত পণ্যের ব্যয় অবলিক বিক্রয় লিখেছি। এখানে বিক্রিত পণ্যের ব্যয় নেই, বিক্রয় রয়েছে, সেই জন্য বিক্রয় হলো আমার কত, 4 লাখ কত, আমাদের কত, 50,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমি কিভাবে কোথায় থেকে টাকাগুলো নিয়ে আসতেছি। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ বিক্রয়, এখানে কিন্তু বিক্রয় মূল্য রয়েছে, সেই জন্য কিন্তু এখানে বিক্রয়ের টাকাটি আমি লিখেছি কত টাকা, 4 লাখ কত, 50,000 টাকা গড় মজুদ। তা আমরা গড় মজুদ বলতে আমরা কি বুঝি, আমরা জানি অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু গড় মজুদ আমাদের দুটি মজুদ থাকে, একটি হলো কি প্রারম্ভিক মজুদ, আরেকটি হলো কি সমাপনী মজুদ। কিন্তু এই অঙ্কটি কিন্তু আমি প্রথমেই পড়ে কিন্তু কোথাও কিন্তু কোনো প্রারম্ভিক মজুদ পণ্য আমি পাইনি। সেই জন্য আমরা জানি এখানে কিন্তু একটা মজুদ রয়েছে আমার সম্পত্তি পাশে। আমরা জানি সম্পত্তি পাশে যদি কোনো মজুদ থাকে, সেটাকে কিন্তু আমরা সমাপনী মজুদ হিসাবে আমরা নিয়ে নেই। এটা সমাপনী মজুদ পণ্য, যেহেতু আমাদের একটা মজুদ, সেই জন্য এই এন্ট্রিটাকে আমরা ধরবো গড় মজুদ। তাহলে সেই টাকার পরিমাণটা হলো, এন্ট্রির পরিমাণটা হলো আমাদের কত টাকা, 6 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত টাকা, 6 লক্ষ টাকা। আমরা বিক্রয় লিখলাম 4,50,000 টাকা, গড় মজুদ হলো কত, 6 লাখ। এখন যদি আমরা 4,50,000কে যদি আমরা 6 লক্ষ টাকা দিয়ে যদি, অর্থাৎ 4,50,000কে 6 লক্ষ টাকা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.75 বার বা গোল। এই হলো আমাদের মজুদ আবর্তন অনুপাতের রেজাল্ট। তাহলে কীভাবে টাকাটি পেয়েছি, গড় মজুদ তোমাদেরকে ইতিমধ্যে বলেছি। মজুদ পণ্যের যে টাকাটি রয়েছে সেটি হলো গড় মজুদের টাকা। বিক্রিত পণ্যের ব্যয় এখানে নেই, সেই জন্য আমরা বিক্রয়কে কি, আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে আমরা বিক্রয়ের টাকা রয়েছে, সেই জন্য এখানে তুমি সূত্র করার সময় অর্থাৎ লেখার সময় যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়, সেখানে ইচ্ছা করলেই তুমি বিক্রয় লিখতে পারো, বিক্রয় গড় মজুদ। তাহলে বিক্রয়ের টাকা হলো কত টাকা, 4,50,000, সেই জন্য আমরা নিচ্ছি 4,50,000 টাকা। তাহলে আমাদের রেজাল্টটা হলো কত, 0.75। আমরা এখন ক্ষয়ের এক নম্বরের পর আমরা এখানে চেয়েছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের আমরা সূত্রটি এখন লিখব 2 নম্বরে, তড়িৎ অনুপাত অর্থাৎ তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্রটি হলো তড়িৎ অর্থাৎ তরল সম্পদ তড়িৎ অবলিক তরল দায়। অর্থাৎ তড়িৎ অনুপাতের সূত্র হলো তড়িৎ অবলিক তরল সম্পদ অথবা তড়িৎ অবলিক তরল দায়। তাহলে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে তড়িৎ বা তরল সম্পদ তরল দায় আমরা কিভাবে পেতে পারি, তাহলে তরল সম্পদ এবং তরল দায় পাওয়ার কিভাবে পেতে পারি আমি তোমাদেরকে একটু খসড়া করে নিচে দেখাচ্ছি। এখানে তরল সম্পদ চলতি সম্পদ
মাইনাস মজুদ পণ্য। অর্থাৎ এখানে লিখেছি তরল সম্পদ, চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য। যদি এই অঙ্কের ভিতরে যদি কোনো অগ্রিম যদি কোনো খরচ থাকতো, তাহলে এখান থেকে আমরা মাইনাস অগ্রিম খরচটাকে মাইনাস করার সুযোগ আমাদের ছিল। যেহেতু অঙ্কের মধ্যে নেই, সেই জন্য আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি না। আমাদের চলতি সম্পদ রয়েছে 9,30,000 টাকা। মজুদ পণ্য, আমাদের মজুদ পণ্য রয়েছে 6 লক্ষ টাকা। আমরা 9,30,000 টাকা, 9,30,000 টাকা থেকে যদি আমরা 6 লক্ষ টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকবে 3,30,000 টাকা। দেখেন আমরা তরল সম্পদ পেয়েছি। তারপর আমরা চলে যাব তরল দায়। অর্থাৎ এখানে তরল দায়, চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। তরল দায় যদি আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের চলতি যে দায় ছিল, দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত কী করতে হবে? বাদ দিতে হবে। যদি ব্যাংক জমাতিরিক্ত নিচে যদি অগ্রিম যদি কোনো আয় যদি থাকতো, এখান থেকে বাদ দেওয়ার সুযোগ ছিল। যেহেতু অঙ্কের মধ্যে আমাদের অগ্রিম কোনো আয় নেই, সেই জন্য এখান থেকে আমরা বাদ দিচ্ছি না। তাহলে চলতি দায় ছিল আমাদের, ইতিমধ্যে আমরা জানি চলতি দায় ছিল আমাদের 3 লাখ কত টাকা? 3,15,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত তোমরা ইতিমধ্যেই জানো, আমাদের ব্যাংক জমাতিরিক্ত ছিল কত? 60,000। আমরা এখান থেকে 60,000 টাকা বাদ দেব। 3,15,000 টাকা থেকে যদি আমরা 60,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকবে হলো কত? 2,55,000 টাকা। তাহলে আমরা তরল সম্পদ পেয়েছি 3,30,000 টাকা, তরল দায় পেয়েছি 2,55,000 টাকা। কীভাবে পেয়েছি সেটিও কিন্তু আমি এখানে বিস্তারিত কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি। এখন আমরা তরল সম্পদ পেয়েছি 3,30,000 টাকা। এখানে লিখবো আমরা 3 লক্ষ কত টাকা? 30,000 টাকা। তরল দায় পেয়েছি আমরা 2,55,000 টাকা। আমরা 3,30,000 টাকাকে, অর্থাৎ 3,30,000 টাকাকে যদি 2,55,000 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.29:1। অর্থাৎ আমাদের তড়িৎ অনুপাতের রেজাল্ট হলো 1.29:1। আমরা এখন চলে যাব গয়ে। অর্থাৎ গয়ের মধ্যে রয়েছে কার্যকরী মূলধন, আরেকটি এটি রয়েছে, সেটি হলো নেট মুনাফা অনুপাত। আমি আশা করি ক্ষয়ের মধ্যে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমাদের মনে হয় তেমন কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু অতিরিক্ত যে কথাটি ছিল সেটি কিন্তু আমি বলেছি, যদি কোনো তোমরা বাসায় যদি কোনো অঙ্ক করতে চাও, করতে গিয়ে যদি অঙ্কের ভিতরে যদি কোনো অগ্রিম কোনো খরচের কথা থাকে, এখান থেকে তরল সম্পদ বের করার ক্ষেত্রে এখান থেকে অগ্রিম খরচটাকে বাদ দিতে হবে। আর যদি ডায় পাশে যদি অগ্রিম কোনো আয় যদি থাকে, এখান থেকে অর্থাৎ মাইনাস করে অগ্রিম আয়কে বাদ দিয়ে দিবে। এই অতিরিক্ত এই কথাগুলো নয়তোবা নর্মালি তোমাদের এইভাবেই তরল সম্পদ এবং তরল দায়কে বের করে দেখাতে হবে। আমি এখন গয়ে চলে যাব। গ কার্যকরী মূলধন, অর্থাৎ কার্যকরী মূলধন অনুপাতটি তোমাকে বের করে দেখাবো। আমরা গয়ে চলে যাব। অর্থাৎ গয়ে তোমাদেরকে কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন অনুপাত। অর্থাৎ আমরা জানি কার্যকরী মূলধন অনুপাতের সূত্র তোমাদেরকে কিন্তু আগের ক্লাসেই তোমাদেরকে দেখিয়েছি। কার্যকরী মূলধন অর্থাৎ চলতি সম্পদ মাইনাস চলতি দায়, নিচে হলো চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় আমরা মাইনাস করব, পরে নিচে ডিভাইডেড করব হলো কি? চলতি দায়। এখানে ইতিমধ্যে আমরা জানি ক নাম্বারেই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি চলতি সম্পদ কত, চলতি দায় কত। চলতি সম্পদ হলো আমাদের 9 লক্ষ কত টাকা? 30,000 টাকা। আর চলতি দায় হলো আমাদের 3,15,000 টাকা। চলতি দায় 3,15,000
3,15,000 টাকা। এখানে 9,30,000 টাকা থেকে যদি আমরা 3,15,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের থাকবে 6,15,000 টাকা। নিচে বাদ দেওয়ার মতো কোনো এন্ট্রি নেই, সেজন্য আমরা নিচে লিখব 3,00,000 কত টাকা, 15,000 টাকা। তাহলে আমরা যদি 6,15,000 টাকাকে যদি 3,15,000 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হবে 1.95 অনুপাত কি 1। তাহলে আমাদের কার্যকরী মূলধন যে অনুপাত রয়েছে, কার্যকরী মূলধন অনুপাতে আমাদের রেজাল্ট কি আসলো 1.95 আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু আমরা কয়ের মধ্যেই কিন্তু আমরা সমাধান করেছি, অর্থাৎ চলতি সম্পদ আমাদের কত, চলতি দায় আমাদের কত। এখন আমরা চলে যাব গয়ের মধ্যে আরেকটি নীতি রয়েছে, সেটি হলো নিট মুনাফা অনুপাত। আমরা চলে যাব নিট মুনাফা, অর্থাৎ এখানে 1, পরে আমি 2 দেখাচ্ছি, 2 নাম্বারটা নিট মুনাফা, অর্থাৎ নিট মুনাফা অনুপাত। তো নিট মুনাফা অনুপাতের সূত্রটি হলো, ওপরে হলো নিট লাভ, নিচে হলো নিট বিক্রয় ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ নিট মুনাফা অনুপাত যদি তোমাকে যদি করতে যদি হয়, তাহলে আমাকে এই সূত্র অবশ্যই জানতে হবে। নিট লাভ, নিচে হলো নিট বিক্রয় ইন্টু 100। তাহলে আমরা ইতিমধ্যে আমরা জানি আমাদের নিট বিক্রয় কত, আমরা কিন্তু জানি আমাদের বিক্রয়ের পরিমাণ কত। এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে মোট বিক্রয়, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ 4,50,000 টাকা। আমরা এখানেও লিখে ফেলবো কত, বিক্রয় হলো কত, 4,50,000 টাকা ইন্টু কি 100। এখানে নিট লাভ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে অঙ্কটি আমরা পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ শিক্ষার্থীরা, এখানে কিন্তু কোনো জায়গার মধ্যে কিন্তু কোনো জায়গায় নিট মুনাফার কথাটা কিন্তু উল্লেখ ছিল না। তাহলে আমাদেরকে কিন্তু নিট মুনাফাটা কিন্তু বের করতে হবে, এই কারণে, কারণ নিট লাভ এখানে দেওয়া আছে, সেই জন্য নিট লাভটা আমাদের বের করে নিতে হবে। তবে নিট লাভ বের করার জন্য কিন্তু আমাদের একটা এখানে প্রসেস, অর্থাৎ একটা দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে আমরা কিন্তু নিট মুনাফাটা কিন্তু বের করার সুযোগ এখানে রয়েছে। তোমরা দেখো, এখানে তোমাদেরকে বলা আছে নিট মুনাফার মোট ব্যয়ের কত পার্সেন্ট, 20%। তাহলে আমরা কিভাবে বের করব, এখানে কিন্তু বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, কিন্তু এখানে তোমাকে চাওয়া হয়েছে মোট ব্যয়ের কত পার্সেন্ট, 20%। তোমাকে কিন্তু এই 20% কিন্তু বিক্রয়ের উপর বলা হয়নি। তাহলে আমি কিভাবে এখানে করব, এখানে আমি তোমাদেরকে একটু খসড়া করে দেখাচ্ছি। এখানে আমি নিট মুনাফা বের করব। তাহলে নিট মুনাফা যদি আমি বের করতে হয়, তাহলে এখানে আমার টাকা রয়েছে কত, বিক্রয়ের টাকা কত, 4,50,000 টাকা, 4,50,000 টাকা ইনটু আমি দিব কত, 120। এখানে রয়েছে কত, 120। এখন একটা প্রশ্ন তোমাদের মাঝে জাগতে পারে যে স্যার আপনি কিভাবে 120 এখানে পেয়েছেন, কিভাবে 120 পেয়েছেন? তাহলে আমি বলবো, এখানে 20 যে আমরা পেয়েছি, 20 পাওয়ার মূল কারণটি হলো আমরা ধরে নিয়েছি আমার ব্যয় হলো কত, আমার ব্যয় হলো, তোমাদেরকে একটু বলি আমার ব্যয় কত, আমি ব্যয় ধরে নিয়েছি ব্যয় প্লাস লাভ। আমি ব্যয় ধরেছি 100, লাভ ধরেছি আমি কত, 20। তা আমরা জানি ব্যয় প্লাস লাভ এই দুটা কিন্তু যোগ করার পরে কিন্তু আমার আসে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার নিশ্চয়ই আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার অর্থাৎ ব্যয়, আমার ব্যয়ের পার্সেন্টেজটা আমি ধরেছি কত, 100%। আমার লাভ ধরেছি, এখানে পরিষ্কার বলা আছে ব্যয়ের ওপর কত পার্সেন্ট, 20%। তো এখানে লাভ ধরেছি কত, 20%। 100 প্লাস 20 অর্থাৎ 100 প্লাস 20, এখানে ব্যয় 100, লাভ হলো কত, 20। আমরা জানি ব্যয় এবং লাভ যোগ করার পরে যেই জিনিসটা আসে সেটা হলো কি, বিক্রয়। তাহলে বিক্রয় কত হয়ে গেল আমাদের বিক্রয় হলো কত, 120। সেই জন্য আমি কিন্তু এখানে কিন্তু 120 লিখেছি, কারণ আমি বিক্রয়ের টাকাকে কিন্তু 120 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার বিক্রয় ছিল 4,50,000, 120 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার আসবে কত, 1 ভাগ। আমার নিট লাভের পরিমাণ পরিষ্কার এখানে বলা রয়েছে কত, 20 ভাগ, সেই জন্য এখানে আমি লিখেছি কত, 20। তাহলে আমার টাকার পরিমাণটা আসবে, অর্থাৎ 4,50,000 টাকাকে যদি 120 দিয়ে ভাগ আর 20 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমার টাকার পরিমাণটা আসবে অর্থাৎ 75,000 টাকা।
তাহলে ৭৫,০০০ টাকা যদি আমার যদি মুনাফা যদি আসে নিট লাভ, তাহলে আমি নিট লাভ আমি লিখে ফেলবো কত? ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকাকে আমি ১০০ দিয়ে কী করব? গুণ করব। ৪,৫০,০০০ দিয়ে কী করব? ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। বা আমরা ৭৫,০০০ টাকাকে ১০০ দিয়ে কী করব? গুণ করব, ৪,৫০,০০০ দিয়ে ভাগ করব, তাহলে আমাদের চলে আসবে 16.67%, অর্থাৎ 16.67%। তবে তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে আমি একটু বলবো যে আমরা কিন্তু বলেছি যে মন্তব্যগুলো হয়তো পরবর্তী ক্লাসে আমি ডিটেলস আমি বলবো, তারপরও একটু তোমাদের জ্ঞাতার্থে আমি বলবো 16.67%। আমরা জানি নিট লাভ অনুপাত, তোমাদের পূর্বের ক্লাসের মধ্যে কিন্তু নিট লাভ অনুপাতের আদর্শ মানটা কিন্তু আমরা দিয়েছিলাম 10% থেকে কত পার্সেন্ট? 15%। তাহলে এখানে নিট মুনাফার যে অনুপাত, নিট মুনাফার অনুপাতটি এসেছে কিন্তু 16.67%। তাহলে অতএব এখন এই যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে কিন্তু আমরা প্রতীয়মান হতে পারি যে একটি প্রতিষ্ঠানের অবস্থা কি সন্তোষজনক। এই কারণ 10% এবং 15%, 10 থেকে 15%-এর চেয়েও কি এই রেজাল্টটি বেশি, সেই জন্য এই প্রতিষ্ঠানের লাভের পরিমাণ কি বেশি, সেই জন্য প্রতিষ্ঠানটি সন্তোষজনক, একটি ভালো একটি পর্যায়ে রয়েছে। অতএব আমি যে অঙ্কটি তোমাদের সমাধান করার চেষ্টা করব, কিন্তু আসলে আমি শেষ পর্যন্ত ক চলতি অনুপাত, খ মজুদ আবর্তন তড়িৎ অনুপাত, ক কার্যকরী মূলধন নিট মুনাফা অনুপাত, অর্থাৎ ক পুরোটি আমি তোমাদের চেষ্টা করেছি সমাধান করার জন্য। আশা করি তোমরা অনেকটা, আমি মনে করি যে আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তোমরা মনে হয় একটু যদি প্র্যাকটিস যদি বাসায় যদি করো, তাহলে এই অঙ্কটা ভালোভাবেই তুমি সমাধান করতে পারবে, এবং অন্য যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাসায় কমপ্লিট করতে পারবে। তবে আশা করি আমি অঙ্ক যেহেতু আমি শেষ করে ফেলেছি, সেই জন্য আমি তোমাদেরকে কিছু উপদেশমূলক কথা বলবো। কারণ তোমরা বাসায় নিশ্চয়ই তোমরা পড়াশোনা করবে, কারণ তোমাদের কলেজ যখন খুলবে, খোলার কিন্তু কিছুদিন পরেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে, হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে। সেই জন্য তোমাদেরকে আমি বারবার অনুরোধ করব, তোমরা বাসায় পড়াশোনা করো, বাসায় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনা করো, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো একানি অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।